বৃষ্টির কারণে ক্রেতা শূন্য রাজধানীর কোরবানির পশুর হাট। ভিন্ন চিত্র রাজশাহীর পশুর হাটের। কেউ আসলে আপনার দাম বলবে, খরিদ্দারি নাই। দুপুর থেকে বৃষ্টি লেগেছে, বৃষ্টির কারণে দেখা যাচ্ছে লোকজনও নেই। প্রচুর আমদানি গরু, ব্যবসায়ীরা সেরকম টাকা পয়সা পাচ্ছে না। আমার লস হচ্ছে, ইন্ডিয়ান গরু আসি মাল ঢপে রাজধানীতে অলিগলি ও দূরবর্তী জায়গা নির্ধারণ হওয়ায় ভোগান্তির আশঙ্কা। নির্দিষ্ট স্থানে পশু কোরবানি বাধ্যতামূলক না হওয়ায় এর সুফল নিয়ে শঙ্কা। এই রোডে প্রায় 1000 গরু জবাই হয়, ওইখানে বেশি হলে 50 থেকে 60টা গরু জবাই হবে ওই মাঠে। আর বাকিরা কিভাবে ব্যবস্থা করবে? সিটি কর্পোরেশন রাস্তার মধ্যেই করতে বলছে, তাহলে তো আর আমাদের লাভ হইলো না, সে অপরিষ্কারই থেকে গেল। কোনো রাস্তার উপরে আমরা করিনি, কারণ আমরা রাস্তার উপর করব না বলেই তো এই ওয়ার্ডের মাঠগুলোকে বিবেচনা করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদ উদযাপনে নগরবাসীর ঘরে ফেরা শুরু। লঞ্চ ও রেলে মানুষের ঢল, যাত্রীদের চোখে মুখে প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার আনন্দ। ঈদ সামনে রেখে বাস স্ট্যান্ড ও পশুর হাটে তৎপর অজ্ঞান পার্টির বেশ কয়েকটি চক্র। রাজধানীর বিভিন্ন স্থান থেকে চক্রের 18 সদস্য আটক। নতুন নোটের অবৈধ ব্যবসা ঠেকাতে কৌশলী বাংলাদেশ ব্যাংক। একজন 5 দিনের মধ্যে টাকা সংগ্রহ করতে পারবেন একবার, সন্তুষ্ট গ্রাহকরা। 2021 সালের মধ্যে দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে কাজ করছে সরকার। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় 48,448 জন উত্তীর্ণ। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিভিন্ন স্থানে বিক্ষোভ, ফল বাতিলের দাবি বিএনপির। রাজধানী সহ দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভায় প্রথমবারের মতো নির্দিষ্ট স্থানে পশু কোরবানির প্রক্রিয়া চালু করতে যাচ্ছে সরকার। তবে নতুনের সিদ্ধান্ত বাধ্যতামূলক না করায় এর সুফল পাওয়া নিয়ে শঙ্কা পরিবেশবিদদের। অন্যদিকে নির্ধারিত জায়গার অধিকাংশই সরু রাস্তা কিংবা দূরবর্তী স্থানে হওয়ায় ভোগান্তির আশঙ্কা সাধারণ মানুষের। রাশেদ বাপ্পির রিপোর্ট। রাজধানীর শেওড়াপাড়া উত্তর সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের এই খালি জায়গাটুকু পশু কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে। নিচু জায়গায় বছরের অধিকাংশ সময়ে জমে থাকে পানি। প্রায় একই অবস্থা সিটি কর্পোরেশন নির্ধারিত ওয়ার্ডের বাকি জায়গাগুলোর। শেওড়াপাড়া যে গরু জবাই হয় অনন্ত এই রোডে প্রায় 1000 গরু জবাই হয়, ওইখানে বেশি হলে 50 থেকে 60টা গরু জবাই হবে ওই মাঠে। আর বাকিরা কিভাবে ব্যবস্থা করবে? যেই জায়গা পেয়েছি আমরা, এতে হয়তো 2-3টা বিল্ডিং এর গরু যদি আসে ওখানে, ওটাতেই হয়ে যায়, মানে এর বেশি পসিবল হবে না। রাজধানীতে এবছর 535টি স্থান পশু কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে। উত্তরের 208টি এবং দক্ষিণের 327টি স্থানের অধিকাংশই সড়ক, বাদ পড়েনি পাড়া বা মহল্লার সরু গলিপথ। যদিও রাস্তায় কোরবানির বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করলেন প্রধান নির্বাহী। কোনো রাস্তার উপরে আমরা করিনি, কারণ আমরা রাস্তার উপর করব না বলেই তো এই ওয়ার্ডের মাঠগুলোকে বিবেচনা করি। যেখানে কাঁচা মাটি নেই সেখানে নর্থ সিটি কর্পোরেশন বা সাউথ সিটি কর্পোরেশন বা জেলায়ও সেখানে এই জাতীয় পদক্ষেপ নেবে না। মতিঝিলের শাপলা চত্বর থেকে মধুমিতা সিনেমা হল পর্যন্ত এই সড়কটি পশু কোরবানির জন্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এভাবে সড়ক, পাড়া মহল্লার গলিপথ বা সংকীর্ণ জায়গা নির্ধারণ করায় অন্যান্য বারের চেয়ে বেশি দুর্ভোগের আশঙ্কা রাজধানীবাসীর। সিটি কর্পোরেশন আমাদের এখানে নাহার বেকারি রাস্তার মধ্যেই করতে বলছে, তাহলে তো আর আমাদের লাভ হইলো না, সে অপরিষ্কারই থেকে গেল। মাংসটা নিয়ে আসার জন্য ভ্যান বা রিক্সা, সেটা প্রতিনিয়ত যেভাবে পাওয়া যায় সেটা ঈদের দিন অসুবিধা হবে অবশ্যই। এদিকে রাস্তার উপর কোরবানির স্থান নির্ধারণ না করার আহ্বান পরিবেশবিদদের। একই সাথে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির বিষয়ে কোনো বাধ্যবাধকতা না থাকায় এর সুফল পাওয়া নিয়ে সংশয় তাদের। এবারে বাধ্যতামূলক করলে হতো, যেখানে আসতে হবে আপনি পাড়ায় পাড়ায় গলিতে গলিতে কোনো সময় জবাই দিতে পারবেন না। সরকারকে অবশ্যই জায়গা বের করতে হবে, যে জায়গা না থাকে আগের মতো রেখে দেন। কিন্তু সরকারিভাবে রাস্তার পাশে রাস্তা নষ্ট করে কোরবানি দেওয়ার যে উদাহরণটা হবে, এটা করা ঠিক হবে না। পরিবেশ রক্ষায় নির্দিষ্ট স্থানে পশু কোরবানির বিষয়টিকে সাধুবাদ জানালেও ভোগান্তি এড়াতে কর্তৃপক্ষকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আহ্বান সংশ্লিষ্টদের। সম্পূর্ণ আয়োজনটা প্ল্যানফুলি করে ইট ইজ পসিবল। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।
বৃষ্টির কারণে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে সকাল থেকেই ক্রেতা সমাগম ছিল কম। দুপুরের পরও একই চিত্র দেখা যায়। বৃষ্টি মাথায় নিয়ে সকাল থেকে ক্রেতার অপেক্ষা থাকেন বিক্রেতারা। বেচা বিক্রি না হয় হতাশা প্রকাশ করেন তারা। তবে হাটে কিছু ক্রেতা এলেও শুধু দরদাম করতেই দেখা গেছে তাদেরকে। এদিকে পশুর হাটে নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। আনুষ্ঠানিকভাবে হাট শুরুর দ্বিতীয় দিনেও ক্রেতা শূন্য ছিল রাজধানীর বেশিরভাগ পশুর হাট। দিনভর কখনো গুড়ি গুড়ি, আবার কখনো মুষলধারে বৃষ্টি এই মন্দার কারণ বলে জানিয়েছেন বিক্রেতারা। একে তো ক্রেতা নেই, তার উপর বৃষ্টি, এই দুয়ে মিলে চরম ভোগান্তিতে পড়েন দেশের নানা অঞ্চল থেকে আসা পশু ব্যবসায়ীরা। কোনো কাস্টমারই নেই হাটে, কেউ এসে আপনার দাম বলবে, খরিদ্দারি নাই। গতবারে চেয়ে এবার গরু 10 ভাগের 1 ভাগ গরু কম আছে। এখন বেচা বিক্রি আমাদের একটা আশা আছে ভালো হবে। দুপুর থেকে বৃষ্টি লেগেছে, বৃষ্টির কারণে দেখা যাচ্ছে লোকজনও নেই। অবশ্য বৈরী আবহাওয়ার মধ্যেও অল্প কিছু ক্রেতার দেখা মেলে। তবে কেনার থেকে দাম যাচাইয়ের দিকেই তাদের আগ্রহ ছিল বেশি। গরু দেখার জন্য আসছি, কিনবার কি যাচাই বাছাই করার জন্য আসছি। এখন কিনলে হয়তো ঝামেলাটা কম হবে, সেই জন্য ফাঁকা আছে, দেখতে ভালো লাগছে। গতবার যে গরু আমি দিচ্ছি 55, এই গরু দেখলাম 60-65 কইছে, দিচ্ছে না। সন্ধ্যার পর বৃষ্টি কমলেও রাজধানীর হাটগুলো সকালের মতোই ছিল ক্রেতা শূন্য। বিক্রেতারা আশা করছেন সোমবার থেকে বাড়তে পারে বেচা বিক্রি। প্রচুর বৃষ্টি, যার কারণে হয়তো ক্রেতা আসেনি, তো আশা করছি যে আগামীকাল থেকে ইনশাল্লাহ ক্রেতা আসবে। তো আমরা নাগালের মধ্যেই একটা হইলে আমরা বেচাকেনি করতে পারবো। জমজমাট আরো হবো, জমজম কম হয়েছে। এদিকে ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা সহ নিরাপত্তার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 10টি পয়েন্টে আমরা পুলিশ মোতায়েন করেছি। এছাড়া আমাদের টহল পার্টি তো আছেই, তারা স্বাভাবিকভাবে সব জায়গায় ঘুরে ফিরে দেখছে। জাল টাকা নোট শনাক্তকরণ মেশিন আছে, যাতে আমরা যদি প্রয়োজন বোধ করি জাল টাকা শনাক্তকরণ করতে পারি। মানি স্কোয়াডের ব্যবস্থা আছে। রাজধানীতে এবার ছোট বড় মিলিয়ে পশুর হাট বসেছে 22টি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বৃষ্টির কারণে রাজধানীর বাইরের কোরবানির পশুর হাটগুলোতে নেই ক্রেতা সমাগম। এখনো বেচাকেনা সেভাবে শুরু না হলেও 2-1 দিনের মধ্যেই ক্রেতা সমাগম বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। তবে রাজশাহী সিটি হাটে কোরবানির পশুর আমদানি বেশি থাকায় জমে উঠেছে হাট। গরুর একটু দাম এই বছর বেশি, আমরা করে আনতে একটু বেশি দিয়ে আনছি, আবার একটু বেশি ছাড়া তো আমরা বেচতে পারি নাই, ক্রেতা নাই, যার কারণে গরু বেচা কিনা হয় নাই। গরু কেনার জন্য আসছিলাম, কিন্তু গরুর তো দাম বেশি। মধ্যবিত্ত যারা আমাদের মতো আছে এরা কুরবানি দেওয়া খুব কষ্ট হবে। কুরবানির জন্য পর্যাপ্ত বাজেট, গরুর দামে মিল হচ্ছে না, সেজন্য একটু চিন্তা ভাবনা করতেছি। টাউন মানুষরা 2 দিন আগে গরু বেচা কিনা, এবার ক্রেতা বিক্রেতা 2 দিন আগে হবে সবকিছু। ছোট গরুগুলো এগুলো মনে হয় আমার ধারণা 35-40 থেকে বেশি হবে না, কিন্তু এগুলো দাম চাচ্ছে 80-90-1 লাখের মতো। এখন তো মানে মাঝে কাছে টাকাও নেই, অনেকে একা দিতে, এখন অনেক সরিয়ে দিতেছে, তবু মানতে পারতেছে না, গরুর দাম অনেক বেশি। খদ্দের হয়েছে দাম দর কেউ বলতেছে না, এমনি দেখে শুনে চলে যাচ্ছে। গরুর দাম আমরা অনেক টাকা দিয়ে কেনা হয়েছে, এবার অনেক টাকা বেশি দাম, এবার খাদ্য খাবারের দাম মেলা এলাকায় গরুর দাম অনেক বেশি। সময় আছে, আমাদের ধারণা যে গতবার থেকে এবার অনেক বেশি গরু আমাদের হাটে জমায়েত হবে, বেচা বিক্রিও সেভাবে হবে। এখানে যখন গরুর সরবরাহ বেশি হবে তখন অবশ্যই গরুর দাম কম হবে, এবং এখন বর্তমানে যেহেতু গরু নাই সেহেতু গরুর দাম একটু বেশি দেখা যাচ্ছে। গরুর দাম কম, আমার লস হচ্ছে। ইন্ডিয়ান গরু আসি মাল এর লাগি মাল বেচা কিনা নাই বাজারে। পর্যাপ্ত পরিমাণ আমদানি, কিন্তু দাম গরু এখনো মানুষ যে পরিমাণ ধরে আছে, কিন্তু সাধারণ ক্রেতা নাই ওই দামে। এখন গরু বাজারে একটু বাড়ি খাবে, বৃষ্টির পরে গরু দিবে যে দাম বলছে আমরা সেই দামে গরু দিবে মানুষ, কিন্তু একটু সময়ের ব্যাপার। কোরবানির ঈদ সামনে রেখে পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত আইজিপি মোখলেসুর রহমান। ঈদ উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, টাঙ্গাইলে পুলিশের গুলিতে 3 জন মারা যাওয়ার অভিযোগের সত্যতা পেলে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 2-1 জন সদস্যের অপকর্মের জন্য সারা পুলিশ বাহিনী কালিমা লিপ্ত হবে, এটা আমরা মোটেই চাই না। এবং যারা এই সমস্ত কাজের সাথে জড়িত হবে, আমাদের ইন্টেলিজেন্স আছে, আমরা নিজেরা ওদেরকে বন্ধ করার জন্য এই সমস্ত কাজে তৎপর আছি। কালীহাতি থানার ওসি ওখানে যদি ভাড়া থেকে থাকেন এবং উনি যদি তাকে খাতির করে থাকেন, পরিষ্কার কথা আমি বলতে চাই, আমাদের ইনকোয়ারি টিম হয়েছে, তারা ইনকোয়ারি করবে, অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।
ঈদুল আজহার বাকি মাত্র 4 দিন। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগে এরই মধ্যে অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন। ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বিভিন্ন বাস কাউন্টারে দেখা যায় বাড়ি ফেরা মানুষের ভিড়। শনিবার রাত থেকেই ছিল বৃষ্টি, আর এই বৃষ্টি মাথায় নিয়েই রোববার ভোর নাগাদ সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে শুরু করেন দক্ষিণের বিভিন্ন জেলার মানুষ। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে একটু আগে ভাগেই বাড়ি ফিরছেন অনেকে। একটু আগে থেকে যাওয়ার ইচ্ছা, কারণ পরে তো যাত্রী বেশি হবে, হয়তো প্রবলেম হতে পারে। একই দিয়ে যাই কোরবানিতে, গরু টরু কিনতে হবে, আগে ভাগে যাচ্ছি এই জন্য আর কি। আমরা গেলে ইনশাল্লাহ সবাই মিলে একসাথে গরু কিনবো হাট থেকে, এই জন্য আগে যাওয়া আর কি। আজকে একটু যাত্রী সংখ্যা বেশি দেখা যাচ্ছে, এমন সরকারি ছুটি হওয়ার পরের থেকে আরম্ভ হবে যাত্রী যাওয়া। এমন ঈদুল আজহার 7 দিন পর পর্যন্ত যাত্রী বেশি হয়। এদিকে রোববার সকাল থেকেই ঘরমুখ যাত্রীদের পদচারণায় সরগরম হয়ে ওঠে কমলাপুর রেল স্টেশন। কিছুটা দেরিতে হলেও সবগুলো ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের এই যাত্রায় অনেকটাই রোমাঞ্চিত তারা। আমি জামালপুর যাচ্ছি, তো বাবার সাথে ঈদ করব, খুবই ভালো লাগছে। আমি ঈদের দাদু বাড়িতে যাচ্ছি, আমরা নানু বাড়িতে ঈদ করতে যাচ্ছি, আমাদের খুব ভালো লাগছে। যেগুলি ট্রেন ঢাকা থেকে অরিজিনেটিং হয় এগুলি কিন্তু যথাযথ মোটামুটি রাইট টাইমে চলে যায়, আর দূরপাল্লার ট্রেনগুলি যেগুলি আসার পর যায় এগুলি একটু লেট হওয়ার সম্ভাবনা থাকে। গত ঈদেও আপনারা দেখেছেন আমরা কিন্তু মোটামুটি ভালোভাবে চালিয়েছিলাম, এই ঈদেও আমরা মোটামুটি আশা করি ভালোভাবে চালাবো। স্টেশন পরিদর্শনে এসে র্যাবের মহাপরিচালক জানান, ঘরমুখ যাত্রীদের নিরাপত্তায় দেশের প্রতিটি স্টেশন ও সড়ক মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, বাস স্টেশন আমাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ট্রেন লঞ্চের পাশাপাশি রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকেও বাড়ির পথে যাত্রা করেছেন অনেকে। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। দুপুরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। এ সময় রেলের যাত্রীদের সব ধরনের সেবা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ সজাগ রয়েছে বলেও মন্ত্রী জানান। ঈদ উপলক্ষে যাত্রী সংখ্যা অনেক গুণ বেড়ে যায়। এই যে বাড়তি যাত্রী তাদেরকে আনা নেওয়ার জন্য আমরা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছি, অতিরিক্ত ইঞ্জিন দিয়েছি, অতিরিক্ত বগি দিয়েছি। তারপরেও চাহিদা আরো বেশি, যে হারে চাহিদা সেই হারে আমাদের হয়তো ক্যাপাসিটি নাই। আমাদের যা আছে তা আমরা যাতে ম্যাক্সিমাম সেবা দিতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। কোথাও যদি দুর্ঘটনা ঘটে বা কোনো ট্রেন ডিরেল হয়, দেন যাতে উদ্ধার করে আবার নিয়মিতভাবে স্বাভাবিকভাবে ট্রেন চালাতে পারি। আমাদের জনবল প্রস্তুত এবং উদ্ধারকারী ট্রেন প্রস্তুত। রাত 11টার সময়ে আরো থাকছে। ইউরোপে যাওয়া লাখ লাখ শরণার্থীর মধ্যে রয়েছেন বাংলাদেশীয়। স্বচ্ছলতার আশায় জীবন বাজি রেখে নৌকায় পাড়ি জমান তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী 3 বছরে তিনি দেশকে এমন জায়গায় নিয়ে যেতে চান যাতে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ খেলতে না পারে এবং উন্নয়নের গতিধারাও অব্যাহত থাকে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2য় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশের উন্নয়নের জন্য ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য কমানোর পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। বছরব্যাপী একটি মন্ত্রণালয় কি কাজ করবে নির্ধারিত হলো তার লিখিত বিবরণ, যাকে বলা হচ্ছে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। প্রত্যেকটি মন্ত্রণালয়ের পক্ষে সেই মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রী সই করেন এই চুক্তিতে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই চুক্তি সম্পাদন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতীয় উন্নয়নের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার, তার বাস্তবায়ন অনেকটাই নির্ভর করে মন্ত্রণালয়ের সফলতার উপর। আমাদের সময় তো 3 বছর হাতে, আর 3 বছর আছে আমাদের জন্য। এরপর আবার নির্বাচন, তারপরে জনগণ যাকে ভোট দেবে সে ক্ষমতা আসবে। কিন্তু এই 3 বছরের মধ্যেই আমরা বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেন এই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কখনো কেউ যেন খেলতে না পারে। বাংলাদেশের সাধারণ জনগণ যেন আর কখনো শোষিত বঞ্চিত না হয়। বাংলাদেশের মানুষের এই উন্নয়নের গতিধারাটা যেন অব্যাহত থাকে। শেখ হাসিনা বলেন, ধনী দরিদ্রের বৈষম্য কমাতে না পারলে উন্নয়ন পূর্ণাঙ্গ রূপ পায় না। তাই তৃণমূলে উন্নয়নের সুফল পৌঁছে দিতে গ্রামীণ অর্থনীতিকে আরো গতিশীল করার লক্ষ্যের কথাও জানান তিনি। গ্রামের মানুষকে যদি আমরা দারিদ্র্যমুক্ত করতে না পারি,
তাদের মৌলিক চাহিদা সেগুলি যদি বাস্তবায়ন করতে না পারি তাহলে আমাদের রাজনীতি করার কোনো অর্থ থাকে না। কারণ আমাদের রাজনীতির লক্ষ্যটাই হচ্ছে সমাজের সব থেকে নিম্ন স্তরে পড়ে থাকা মানুষ। আমাদের যেটা দেশবাসীর কাছে অঙ্গীকার যে আমরা সুশাসন সুনিশ্চিত করব। এর আগে সরকারি কর্মকাণ্ডে ব্যক্তি পর্যায়ে কাজের মূল্যায়ন করা হতো। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির ফলে ব্যক্তির পাশাপাশি সরকারি বিভিন্ন বিভাগেরও কাজের মূল্যায়ন করার সুযোগ হয়েছে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির 18 সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা, নেশাজাতীয় ও চেতনানাশক ট্যাবলেট, মোবাইল ফোন, মানিব্যাগ উদ্ধার করা হয়। গতরাতে রাজধানীর গুলিস্তান, যাত্রাবাড়ি ও কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ঈদকে কেন্দ্র করে তারা বিভিন্ন বাস স্ট্যান্ড ও পশুর হাটে প্রতিটি গ্রুপে 20 থেকে 25 সদস্যের সাহায্যে যাত্রী ও গরু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিত। এদের কাছ থেকে আমরা যেটা জেনেছি যে কুরবানির ঈদকে টার্গেট করে তারা বিভিন্ন স্পটে তাদের এই বিভিন্ন চক্র কাজ করছে। শরবত, ডাবের পানি, চা, বিস্কিট, পিঠা, জুস, চেতনানাশক ওষুধ মিশিয়ে জনগণকে খাইয়ে তারা সর্বস্ব লুট করার জন্য এই সমস্ত কাজ চলছে। এদের নামে বিভিন্ন থানায় মামলা করা হয়েছে, আদালতে প্রেরণ করা হবে এবং রিমান্ডে আনলে তাদের কাছ থেকে আরও জিজ্ঞাসাবাদে এই চক্রে আরও যে সমস্ত সদস্য এই বর্তমানে এই কর্মকাণ্ডে জড়িত আছে তাদের আমরা গ্রেপ্তারের চেষ্টা চালাবো। এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় পাশ করেছেন 48,448 জন। দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে ব্রিফিংয়ে তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার জাহিদ মালেক। সারা দেশের 23টি কেন্দ্রে 84,784 জন ভর্তিচ্ছু এই পরীক্ষায় অংশ নেন। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, দেশে বর্তমানে 29টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে 3,162টি এবং 9টি সরকারি ডেন্টাল কলেজ ও সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট মিলিয়ে বিডিএস কোর্সে 532টি আসন রয়েছে। এছাড়া বেসরকারি মেডিকেল কলেজে 5,325টি এবং বেসরকারি ডেন্টাল কলেজে 1,280টি আসন রয়েছে। সরকারি মেডিকেল কলেজ আসন এমবিবিএস এর আছে 3,162, সরকারি ডেন্টাল কলেজ ইউনিটের আসন রয়েছে 532, সর্বমোট 3,694টি আসন। পাশ করেছে 48,448 জন, অর্থাৎ 58.4%। আমরা মনে করি পরীক্ষাটি সুষ্ঠুভাবে হয়েছে এবং এখানে কোনো রকমের অনিয়ম পরিলক্ষিত হয়নি। এদিকে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। রাজশাহীতে সকালে মেডিকেল কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর সাহেববাজার 0 পয়েন্ট সড়কে গিয়ে শেষ হয়। সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশ্নপত্র ফাঁস হওয়ায় অবিলম্বে এই পরীক্ষা বাতিলের দাবি জানান। এদিকে প্রশ্নপত্র ফাঁসের কারণে মেডিকেলে ভর্তি পরীক্ষা সুষ্ঠু হয়নি অভিযোগ তুলে প্রকাশিত ফল বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন দলের পক্ষে এই দাবি জানান। সরকার ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন বটে, কিন্তু এটা জাল পরীক্ষা ছিল। এই জাল পরীক্ষার ফলাফল অবশ্যই বাতিল করতে হবে এবং এটার জন্য ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছেন সে আন্দোলনের প্রতি আমাদের দলের তরফ থেকে নৈতিক সমর্থন থাকবে। আমাদের দল স্বচ্ছতার ভিত্তিতে যাতে করে আবার নতুন করে মেডিকেল পরীক্ষা হয়, মেডিকেল কলেজগুলোর পরীক্ষা হয়, সে পরীক্ষা নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছে। ঈদ উপলক্ষে 25,000 কোটি টাকার নতুন নোট বিনিময়ের ক্ষেত্রে বায়োমেট্রিক অথেন্টিকেশন পদ্ধতি গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, নতুন এই উদ্যোগ নেয় 5 দিনের মধ্যে একই ব্যক্তি একবারের বেশি টাকা সংগ্রহ করতে পারবেন না, ফলে কমে যাবে নতুন টাকার অবৈধ বিপণন। যার নিজের পরিবারের জন্য নতুন টাকার দরকার নয়, অন্য কোনো প্রয়োজনে হয়তো সে লাইনে দাঁড়ায় এবং প্রকৃত যাদের দরকার
তারা নতুন টাকা পেতে তাদের কষ্ট হয়। এটার জন্য আমরা এবার বায়োমেট্রিক অথেন্টিকেশনের একটা ব্যবস্থা করেছি। এখান থেকে টাকা তুলে যে একটু বেশি দামে নতুন টাকা বিক্রি করে সেই জিনিসটি অন্তত এখান থেকে টাকা নেওয়া হবে না। আগামী বছরের মার্চ এপ্রিলের মধ্যে ঢাকার যানজটের চিত্র পাল্টে যাবে বলে নগরবাসীকে আশ্বস্ত করেছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। এ সময় তিনি ঢাকার বর্তমান অবস্থাকে আইসিইউ এর সাথে তুলনা করেন। রোববার রাজধানীর একটি হোটেলে যানজট থেকে উত্তরণের উপায় শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি সিটি কর্পোরেশনের সাথে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের যানজট সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের নেয়া পদক্ষেপের বাস্তবায়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এছাড়া গোল টেবিল আলোচনায় যানজটের কারণ, উত্তরণের উপায় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে 4টি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান। We have to do something. রোগী মরে যাচ্ছে আর আমি শুধু গবেষণা করে আমার কোনটা হবে কোনটা হবে না, আমরা কাজ নামবো। আগামী মার্চ এপ্রিল মে এর মধ্যে আমরা ঢাকা শহরে এই ট্রাফিক জ্যামে একটি পরিবর্তন আনবই। মেট্রো রেল চালু হলে 2019 সালে ঢাকা শহরের যানজট কমবে, এটা আমরা সবাই আশা করি এবং আমার মনে হয় যেটা বাস্তবতা। এগুলোকে সিনক্রোনাইজ করেন, করে একটা মেথডিক্যাল করেন, সিস্টেমেটিক ওয়েতে আমাদের এগুতে হবে। কিন্তু শর্ট টার্ম কিছু ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা নিতে গিয়ে মানবিক বিষয় দেখলে চলবে না। চট্টগ্রামে গোপন বৈঠক থেকে 13 শিবির কর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বিকেলে চট্টগ্রাম কলেজে মসজিদের মুয়াজ্জিনের কক্ষ থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, কলেজ ছাত্রাবাসে শিবির কর্মীরা জড়ো হয়ে গোপন বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় শেরেবাংলা ছাত্রাবাস সহ আশপাশের এলাকায় তল্লাশি চালায়। পরে কলেজ মসজিদের মুয়াজ্জিনের রুম থেকে 13 জনকে আটক করা হয়। বড় ধরনের নাশকতার পরিকল্পনার জন্য আটককৃত শিবির কর্মীরা গোপন বৈঠক করছিল বলে পুলিশ জানিয়েছে। চিটাগাং শহরে একটা নাশকতা তৈরি করতে পারে এরকম একটা আমাদের কাছে নিউজ ছিল এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা থানা পুলিশ এবং আমরা মহানগর গোয়েন্দা পুলিশ একসঙ্গে এখানে অভিযান পরিচালনা করি। মিটিং চলাকালীন আমরা বেশ কিছু শিবির কর্মীকে আমরা আটক করতে সক্ষম হয়েছে। তো আমাদের যেটা আমরা ধারণা করেছিলাম যে তারা এখানে নাশকতার জন্য মিটিং করছে, এটা সত্যতা প্রমাণ পাওয়া গেল। হাঙ্গেরি সরকার সীমান্ত বন্ধ করে দেয়ায় এখন লাখ লাখ শরণার্থী ক্রোয়েশিয়া হয়ে ছুটছেন জার্মানির পথে। ছুটে চলা শরণার্থীদের ভিড়ে মাঝে মধ্যেই দেখা মিলছে বাংলাদেশি অভিবাসীদেরও। গ্রিস থেকে প্রায় 450 কিলোমিটার দূরের লেসবোস দ্বীপে শরণার্থীদের বিভিন্ন ক্যাম্প ঘুরে খোঁজ মেলে হবিগঞ্জের 2 সহোদর সহ 3 জনের। জীবন বাজি রেখে নৌকায় সাগর পাড়ি দেয়া এই বাংলাদেশিদের কথা গ্রিস ঘুরে এসে জানাচ্ছেন প্রতিনিধি শোয়েব কবির। রওনা দিছি দলাল দুইরা ইরান থেকে আয়া তুর্কি হচ্ছি, কষ্ট করছি, খুব বেশি কষ্ট করছি। তারপর দলাল দুই আবার গ্রিস দিকে রওনা হয়েছি। দ্বীপের মধ্যে আছি, খুব কষ্টের মধ্যে আছি। হবিগঞ্জের সোহেল এভাবে বর্ণনা করেছিলেন জীবন বাজি রেখে সাগর পাড়ি দিয়ে গ্রিসে আসা সেই দুর্বিষহ যাত্রার কথা। দেশের জন্য মন কাঁদলো, এখন আর ফিরে যাওয়ার উপায় নেই বলে জানালেন তারই সহোদর সবুজ। হাতে যা টাকা পয়সা ছিল তাও ফুরিয়ে গেছে, জানেন না আগামী দিনগুলো কিভাবে কাটবে। আজকে মনে করেন যে 20 দিন ধরে কোনো ভাত নেই, রুটি, এই কেক, এই বিস্কুট এগুলা খাই আছি। বাবা মার কথা অনেক সময় মনে পড়লেও আমরা ফোন দিতে পারি না, টাকা নাই, ফোনে কোনো সিম কার্ড নাই। ইরানে কাজ থাকলেও সেখানে জীবনযাত্রা ছিল অনেকটাই জেলখানার মতো। স্বাধীনভাবে চলাফেরার কোনো সুযোগ ছিল না, তাই উন্নত জীবন যাপনের আশায় পাড়ি জমান ইউরোপে। আমি ইরান 4 বছর ছিলাম। সকাল 8টা থেকে কাম করে রাইতে 8টা ঘন্টা কাম করা লাগে। তারপরে বাংলার 15-20 হাজার টাকার উপরে বাঁচানো যায় না। 9 বাংলাদেশি ইরান থেকে তুরস্ক হয়ে সাগর পথে গ্রিসের উদ্দেশ্যে রওনা হলেও 6 জনেই আসতে পারেননি, ফিরে গেছেন মৃত্যুভয়ে। হবিগঞ্জের এই 2 সহোদর সোহেল এবং সবুজ নানা ঘাত প্রতিঘাত ও চড়াই উতরে পেরিয়ে জীবন বাজি রেখে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আজকে এসে পৌঁছেছে গ্রিসের লেসবন দ্বীপে। তারা হয়তো আগামীকাল কিংবা পরশু চলে যাবে অন্য কোনো দেশে, অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি কিংবা ইতালিতে। তবে তাদের একটাই প্রশ্ন, বাংলাদেশি শরণার্থী হিসেবে তারা কতটুকু সুযোগ সুবিধা পাবে। শোয়েব কবির, সময় সংবাদ,
অ্যাথেন্স, গ্রিস। ভারত ক্রিকেট বোর্ডের সভাপতি জগমোহন ডালমিয়া মারা গেছেন। আজ কলকাতার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন ৭৫ বছর বয়সী এই ক্রীড়া সংগঠক। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতীয় সময়ে রাত ৯:৩০ কলকাতার বেসরকারি হাসপাতাল PM বিড়ালাতে জগমোহন ডালমিয়ার জীবনাবসান ঘটে। গত বৃহস্পতিবার বুকে ব্যথা নিয়ে তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল সূত্রে সংবাদ মাধ্যমকে জানানো হয় যে সন্ধ্যার পর থেকে তার অবস্থা অবনতি হতে থাকে এবং রাত ৯:৩০ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জগমোহন ডালমিয়া BCCI এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন এবং ICCর প্রেসিডেন্ট হিসেবেও তিনি ছিলেন এবং দক্ষ ক্রিকেট প্রশাসক হিসেবে ভারত সহ ক্রিকেট দুনিয়াতে তার নাম কিন্তু আমরা সবাই স্বীকার করব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগমোহন ডালমিয়ার মৃত্যুর খবর পাওয়ার পরই তিনি ওই বেসরকারি হাসপাতালে ছুটে যান এবং তিনি জগমোহন ডালমিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাদের গভীর সমবেদনা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী ছাড়াও ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন মন্ত্রীও কিন্তু শোক প্রকাশ করেছেন। সংবাদ মাধ্যম যেটা বিভিন্ন সূত্রে জানতে পেরেছে যে আজকে তার দেহ কলকাতার P7 নিয়ে যাওয়া হবে এবং তারপর আগামীকাল সকালবেলা তার দেহের শেষকৃত্যানুষ্ঠান কোথায় হবে, মৃত্যুর পরবর্তী যে কর্মকাণ্ডগুলো থাকে সেগুলো কোথায় কি করা হবে সেগুলো পরে সংবাদ মাধ্যমকে জানানো হবে। রাত 11টার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৃষ্টির কারণে আজও ক্রেতা শূন্য রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের কোরবানির পশুর হাট। বেচা বিক্রি না হওয়ায় হতাশ বিক্রেতারা। ঈদ উদযাপনে নগরবাসীর ঘরে ফেরা শুরু। লঞ্চ রেলে মানুষের ঢল। যাত্রীদের চোখে মুখে প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার আনন্দ। ঈদ সামনে রেখে বাস স্ট্যান্ড ও পশুর হাটে তৎপর অজ্ঞান পার্টির বেশ কয়েকটি চক্র। রাজধানীর বিভিন্ন স্থান থেকে চক্রের 18 সদস্য আটক। 2021 সালের মধ্যে দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে কাজ করছে সরকার। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং MBBS ও BDS ভর্তি পরীক্ষায় 48,448 জন উত্তীর্ণ। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিভিন্ন স্থানে বিক্ষোভ, ফল বাতিলের দাবি বিএনপির। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।